আচ্ছা, ক্লাস রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে হ্যাঁ স্যার, কোনো কমেন্ট করিস না বাজে। ঠিক আছে। ঠিক আছে সঙ্গে দিল না তখন একাই আচ্ছা, তোর আগের দিন ভেলোসিটি পর্যন্ত বুঝতে পেরেছিলি না? ভেলোসিটি গুলো বুঝাতে হবে আবার। হুম। একটু বুঝে দিন স্যার, আমি ছিলাম না সেদিন। একটু আবার বুঝিয়ে দিন স্যার, আমিও ছিলাম না। জগন্নাথ ছিল না? হ্যাঁ। ঠিক আছে, রিপিট করে বুঝিয়ে দিচ্ছি এটা। ডিম করে দিন। আচ্ছা, দেখ, তোর ফার্স্টে যেটা বলছে চ্যাপ্টারটা, যেটা স্পিড ভেলোসিটি, যেটা চ্যাপ্টারটা কি বলছে ফার্স্টে, যেটা আছে বডি অ্যাট রেস্ট, তাই তো? তো বডি অ্যাট রেস্ট মিনস, তো আগে যারা ক্লাস করেছি তারা জানিস, যারা করিসনি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি আগে একটা এক্সাম্পল দিচ্ছি। এমনি তো একটা রাস্তায় কি হয় সাধারণত, যখন রাস্তায় কোনো বাইক বা কোনো কার বা কোনো বাস বা ট্রাক পেরিয়ে যায়, তখন কি হয়? এইটা তো ধর সাপোজ তো বাইক, ঠিক আছে। এবার তো রাস্তার এই পাশটাতে কি থাকে? ধারে পাশে তো থাকে তোর গাছ থাকবে এরকম, বা ঘর বাড়ি থাকতে পারে, তাই তো? ঘর বাড়ি বা গাছ থাকতে পারে। রাস্তার এই পাশে তোর ঘর বাড়ি আছে, গাছ আছে, ঠিক আছে। আর বাইকটা তোর কি অবস্থা থাকবে? চলমান অবস্থায় থাকবে। বাইকটা তো চলমান অবস্থায় থাকবে। আর এই বাইকটাকে সাপেক্ষে গাছগুলো কি অবস্থায় আছে? গাছ ধর বা তোর ঘর বাড়ি ধর, এগুলো তো স্থির অবস্থায় আছে, তাই তো? তো তার মানে বডি মিনস হচ্ছে, বডির বাংলা হচ্ছে বস্তু, রেস্টের বাংলা কি? তো স্থির। যেমন একটা বস্তু তোর স্থির অবস্থায় আছে, সবসময় কোনো বস্তু স্থির অবস্থায় ধরা হবে কাকে? কোনো একটা বস্তুর সাপেক্ষে ধরা হবে, কোন একটা বস্তুর সাপেক্ষে ধরা হবে। যে বস্তুটা সাপেক্ষে ধরবো, সেই বস্তুটা হতে পারে তো চলমান অবস্থায় হতে পারে, বা স্থির অবস্থা থাকতে পারে। যে বস্তুটা সাপেক্ষে আমরা অন্য একটা বস্তুকে ধরবো, এখানে মানে এখানে মেন হচ্ছে তোর হচ্ছে প্রাধান্য পাচ্ছে কোন বস্তুটা বলতো? যেটা স্থির অবস্থায় আছে সেটা প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে। মানে গাছপালা, ঘর বাড়ি, যেটা স্থির অবস্থা আছে এটা মেন প্রাধান্য পাচ্ছে। এবারে তোর বাইকটা তো চলমান অবস্থায় আছে না স্থির অবস্থায় আছে, না কি অবস্থায় আছে, সেটা আমরা দেখতে যাবো না। কি বলছি বুঝতে পারলি? হ্যাঁ বাইকটা তো গতিশীল অবস্থায় আছে না চলমান অবস্থায় আছে, বা চলমান অবস্থায় চলছে না ও স্থির অবস্থায় আছে, না কি অবস্থায় আছে, সেটা দেখবো না। মেইনলি কোনটা দেখবো? যে বস্তুটা তোর স্থির অবস্থায় আছে, মানে যে গাছপালা বা ঘর বাড়ি গুলো তো স্থির অবস্থায় আছে, কার সাপেক্ষে আছে? এই বাইকটার সাপেক্ষে। বা এটাও বলতে পারি, এটাও বলা যেতে পারে, কি বলা যেতে পারে? তো এই যে গাছপালা গুলো আছে এই পাশে রাস্তার, এই রাস্তার এই বাঁ দিকে একটা গাছপালা থাকবে, ডান দিকে একটা গাছপালা থাকবে। এই যে এই গাছপালাটা মানে তো 2 নম্বর দিকে যে গাছপালা গুলো আছে সেগুলোর সাপেক্ষে 1 নম্বর দিকে গাছপালা গুলো কি অবস্থা? স্থির অবস্থায় আছে। হ্যাঁ তাহলে বডি এট স্যার রেস্ট দুটো মিনস দিকেই তো স্যার হচ্ছে, স্থির। হ্যাঁ বল, বলছিলাম স্যার বল কি বলছিস? দুদিকে মানে গাছগুলো তো দুদিকেই বলি গাছগুলো স্থির ভাবে থাকবে তো, স্থির অবস্থায়। হ্যাঁ, স্থিরভাবে থাকবে। তোকে পেয়ে দেখ, দুদিকেই তো স্থির হবে। একদিকে পজিশনে যদি ধরা হয় তো এদিকেও গাছপালা স্থির অবস্থায় আছে, আবার 2 নম্বর দিকে যদি ধরা হয় তাহলে তোর এইদিকেও তোর গাছগুলো স্থির অবস্থায় আছে। এরপরে যখন তুই 1 নম্বর দিকে গাছগুলো স্থির অবস্থায় বলবি,
কার সাপেক্ষে বলবে? এই যে এটা স্থির, কার সাপেক্ষে বলবে? কার সাপেক্ষে বলবে? এখানে যে গাড়ির গাছটা যে সাথে স্থির অবস্থায় আছে, কার সাপেক্ষে বলবি? কোন একটা তো তোকে বস্তুর সাপেক্ষে বলতে হবে। সেটা হতে হ্যাঁ পারে এই চলমান বাইকটা হতে পারে, কিংবা এই 2 নম্বর দিকে যে গাছপালাগুলো আছে তার সাপেক্ষে হতে পারে। 2 নম্বর দিকে গাছপালাগুলো যেগুলো আছে তার সাপেক্ষে হতে পারে, কিংবা যে বাইকটা চলছে সেই বাইকের সাপেক্ষে তোর 1 নম্বর দিকে গাছটা স্থির অবস্থায় আছে। কি বললাম বুঝতে পারলি না? বুঝতে পারি না, আমি আবার রিপিট করছি, দেখ ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা কর। একটা বস্তু স্থির অবস্থায় থাকবে, সেটা তোর অন্য একটা বস্তুর সাপেক্ষে তোর বলা হবে। অন্য একটা বস্তুর সাপেক্ষে যখন বলা হবে, সে অন্য বস্তুটা কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে না চলমান অবস্থায় আছে, সেটা দেখবো। যে বস্তুটা স্থির অবস্থায় আছে বা অবস্থার পরিবর্তন হচ্ছে না, সেটাই মেন। আমি যখন 2 নম্বর বস্তুটা তোর বলবো যে স্থির, কার সাপেক্ষে স্থির অবস্থায় আছে? বাইকটার সাপেক্ষে স্থির অবস্থায় আছে, কিংবা তোর এই পাশে যে গাছপালা বা ঘরবাড়ি গুলো আছে তার সাপেক্ষে তোর স্থির অবস্থায় আছে। বুঝতে পেরেছিস? যদি হ্যাঁ আমি 1 নম্বরের দিকে যে গাছপালাগুলো আছে সেটাকে যদি বলি যে স্থির অবস্থায় আছে, কার সাপেক্ষে স্থির আছে? বাইকটার সাপেক্ষে স্থির আছে, কিংবা হ্যাঁ তোর এই 2 নম্বর দিকে যে গাছপালাগুলো আছে তার সাপেক্ষে স্থির আছে। বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে। বুঝতে পেরেছিস? তার বাড়ি মানে তোদের হ্যাঁ আর বাড়ি তোদের একটা বস্তু যখন স্থির অবস্থায় থাকবে, তার কি অবস্থা পরিবর্তন হবে না হবে না? অবস্থা পরিবর্তন কিছু হবে না। স্থির অবস্থায় থাকে মানে কি হ্যাঁ এক জায়গায় থাকছে, কোনো এক অবস্থায় জায়গায় পরিবর্তন থাকবে। হচ্ছে না, স্থান পরিবর্তন করছে না, তাই তো? হ্যাঁ কিন্তু কিন্তু যখন বডি অ্যাট মোশন জিনিসটা আসছে, বডি অ্যাট মোশন জিনিসটা আসছে, তখন কি বলছে? দেখ, বডি অ্যাট মোশন, কখনো বাসে যখন যাবি দেখবি দুটো বাস যখন পাশাপাশি যায়, বা এটা সব থেকে ভালো বোঝা যখন ট্রেনে যাস, ট্রেনে যখন পাশাপাশি দুটো ট্রেন যায় তখন জিনিসটা ভালো বোঝা যায়। যে ট্রেনটাতে তুই বসে থাকবি, যে ট্রেনটায় তুই বসে থাকবি, পাশের দিকে যদি একটা ট্রেন পেরিয়ে যায়, কি মনে হবে? যে পাশের দিকে ট্রেনটা তো চলছে, তুই যে ট্রেনটা বসে আছিস সেই ট্রেনটাতে স্থির, এটা মনে হয়। স্থির আছে। সেম হ্যাঁ একই ক্ষেত্রে তুই যখন বাসের মধ্যে বসে যে বাসটায় বসে থাকবি, সেই বাসটা মনে হবে স্থির অবস্থায় আছে। আর তোর হ্যাঁ যে বাসটা পাশ দিয়ে পেরিয়ে যাবে, সেই বাসটা কি মনে হবে? যে চলমান অবস্থায় আছে। তার মানে বডি এট মোশন মিনস হচ্ছে একটা বস্তু তার অবস্থার পরিবর্তন হবে, একটা বস্তুর অবস্থার পরিবর্তন অবশ্যই। হবে কার সাপেক্ষে? অন্য একটা বস্তুর সাপেক্ষে। এখানে হতে পারে অন্য দুটো বস্তু চলমান হতে পারে, দুটো হ্যাঁ বস্তু চলমান হতে পারে। কেন? দেখ, যদি আমি তোর এই লাল কালারের যে বাসটা, এটাও চলমান, আর সবুজ কালারের বাসটাও চলমান, তার মানে দুটোই চলমান, একে অপরের সাপেক্ষে তো অবস্থা পার তোর হতে পারে। আবার একটা বস্তু স্থির হতে পারে, হ্যাঁ, বুঝতে পারিস? একটা বস্তুর সাপেক্ষে একটা বস্তু স্থির হতে পারে। তো গাছপালা, একটা হ্যাঁ গাছ, কি বুঝতে পারছো? স্যার একটা বস্তু মানে যে বস্তুটা অপোজিট বস্তুটা স্থির হতে পারে। হ্যাঁ, ওইটাই বলতে যাচ্ছি আমি। আর একটা কি হতে পারে, তোর যে রাস্তার সাইডে তোর গাছপালা আছে বা ঘর বাড়ি আছে, ঘর বাড়ি গুলো কি থাকে? স্থির অবস্থায় আছে। তার মানে এই গাছপালা
কোনো একটা বাস ধরি, যদি সবুজ কালারের বাসটা ধরা হয় তো চল হবে। গাছগুলোর সাপেক্ষে এই সবুজ কালারের যদি বাসটা কি হবে, এই বাসটা চলমান পরিবর্তন হচ্ছে। একই রকম ভাবে আমি তোর বলতে পারি যে সবুজ রঙের বাসটা তোর এখানে নেই, তো এখানে একটাই বাস আছে, তাহলে তোর যে রাস্তার সাইডে গাছপালা আছে এখানে স্থির অবস্থায় আছে, বাসটা কি চলমান অবস্থায় আছে। চলমান অবস্থায় থাকা মানে কি, কোনো একটা বস্তু চলমান অবস্থায় থাকা মানে কি ওর অবস্থায় পরিবর্তন করবে, তাই তো। তার মানে তোর বডি এট মোশন বলছে কোনো একটা বস্তু তার অবস্থার পরিবর্তন হবে কার সাপেক্ষে, অন্য একটা বস্তুর সাপেক্ষে, বোঝা গেছে। তখন সেই বস্তুটাকে বলা হবে বডি এট মোশন। আর যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না করে অন্য বস্তুর সাপেক্ষে, তখন কি বলবো, সেই বস্তুটাকে বডি এট রেস্ট। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য বলতে এরপর নেক্সট এটা আসছি, দেখ যখন একটা বস্তু চলমান অবস্থা, তখন ওই যে একটা সে থাকছে, একটা বস্তু যখন চলমান অবস্থায় থাকে, একটা বাইক চলমান অবস্থায় আছে, সেই বাইকটা যাওয়ার জন্য তো একটা পথ চাই। একটা বাইককে চলমান হতে গেলে একটা পথ লাগে, তাই তো। হতে পারে বাইকটা তো সোজা যাচ্ছে একটা সরলরেখা বরাবর, যাচ্ছে, কি আর কি হতে পারে, একটা বাইক তোর গোল ভাবে এরকম ঘুরতেও পারে। আর কি হতে পারে, একটা বাইক এরকম বাঁকা বাঁকা ভাবে যেতে পারে। যখন বাইকটা একটা সরলরেখা বরাবর যাবে তখন বাইকের মোশনটাকে বলবো কি, লিনিয়ার মোশন। যখন একটা সরলরেখা বরাবর যাবে তখন ওই বাইকের মোশনটাকে বলবো লিনিয়ার মোশন। যখন একটা বাইক এরকম বৃত্তাকার পথে ঘুরবে তখন সেই মোশনটাকে বলবো সার্কুলার মোশন। যখন একটা বাইক এরকম বাঁকা বাঁকা পথে ঘুরবে তখন সেই মোশনটাকে বলবো কার্ভ মোশন বা কার্ভেচার মোশন। হয়ে গেছে, তিনটে মোশন আসে, একটা বস্তু যখন মোশন অবস্থায় থাকে তখন তিনটে মোশন আসে। একটা হচ্ছে লিনিয়ার মোশন, সরলরেখা পথ বরাবর চললে। আর একটা বস্তু যখন বৃত্তাকার পথে চলে তখন সেটাকে বলবো সার্কুলার মোশন। যখন একটা বক্রপথে চলে তখন সেটাকে বলবো কার্ভেচার মোশন। নেক্সট কি আসছে দেখ, যখন একটা বস্তু মোশন অবস্থায় থাকবে তখন কিছু টার্মস আছে, এই টার্মগুলো আমি তো পড়েছিলাম একবার, তা আমি রিপিট করছি। ফার্স্ট টার্ম আসছে তোর ডিসপ্লেসমেন্ট, তারপরে আসছে স্পিড, তারপরে আসছে ভেলোসিটি, তারপরে আসছে তোর এক্সেলেশন, তারপরে আসছে তোর রিটার্ডেশন। তিনটে আছে, ঠিক আছে। পাঁচটা জিনিস আছে, পাঁচটা হচ্ছে তোর কি জিনিস সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শুন। শুনতে পাচ্ছি না, বল। আওয়াজ হচ্ছে, কার আওয়াজ আসছে? যার আওয়াজ আসছে সে মিউট করে রাখ। ফ্যানের আওয়াজ আসছে, ফ্যানের আওয়াজটা বন্ধ করে মিউট করে রাখ। দেখ এখানে কি বলছে, তো চারটা দেখ, প্রথমে একটা বস্তু, একজন মানুষ কি, একটা বাইক, ঠিক আছে, চারটে পজিশন আছে, একটা হচ্ছে এ, আর একটা বি, আর একটা সি, আর একটা হচ্ছে ডি। প্রথমে যদি এ আর বি এর মধ্যে ধরা হয় তাহলে প্রাথমিক স্থান কোনটা হবে,
এ, এটা প্রাথমিক স্থান, অন্তিম স্থান কোনটা হবে? বি। বি। বিটা। যদি এ বি এর মধ্যে ধরা হয়, এ স্থান আর বি স্থানের মধ্যে ধরি, তাহলে প্রাথমিক স্থান কোনটা হবে? স্যার এ আর বি প্রাথমিক স্থান, যেটা সুইচটা দেওয়া আছে তার পাশে। হ্যাঁ, মানে স্যার একবার দেখ, আমি বলছি জিনিস শোন। দুটো জায়গা, এখানে চারটে জায়গা প্রথমে দেখানো হয়েছে, কি কি? এ বি সি ডি, চারটে জায়গা দেখানো হয়েছে। আমি এখানে প্রথমে যেটা বলছি, এটা যে দুটো জায়গা নিয়ে, কি জায়গা? সেটা হচ্ছে এ আর বি, দুটো জায়গাকে বলছি। এ আর বি এর মধ্যে তো দুটো জায়গাকে বলা হচ্ছে প্রথম। তাহলে এ আর বি এর মধ্যে প্রাথমিক স্থান কোনটা হবে? বাইকটা শুরু করতে তো যাত্রা কোথা থেকে? এ স্থান থেকে। এটা তাহলে এটা হচ্ছে তোর প্রাথমিক স্থান হবে যদি এ থেকে যাত্রা শুরু করে। হ্যাঁ আর অন্তিম স্থান কি হবে? তখন বিটা অন্তিম স্থান হবে। হ্যাঁ একই রকম ভাবে যদি বি আর সি এর মধ্যে তো যদি ধরা হয় দুটো জায়গার মধ্যে, তাহলে বিটা হবে প্রাথমিক প্রাথমিক স্থান স্থান, আর সিটা হবে অন্তিম স্থান। অন্তিম স্থান। একই রকম ভাবে যদি সি আর ডি এর মধ্যে ধরা হয়, তাহলে সিটা হবে প্রাথমিক স্থান আর ডিটা হবে অন্তিম স্থান। হ্যাঁ আচ্ছা, আমিও বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ইনিশিয়াল পয়েন্ট আর এন্ড পয়েন্ট। আচ্ছা, আমিও বুঝতে পারলি? স্যার দেবাংশু আছে আপনার কাছে? হুম, ও স্যার আমার স্পেশালি আমার ক্লাস হচ্ছে স্যার ওর। স্যার কি বললেন স্যার? কি বলছিস বল? স্যার বলি দেবাংশু স্পেশালি ভাবে না না, ক্লাস হচ্ছে। জগন্নাথ কি বললি? জগন্নাথ বল, কি বলছিস? হ্যাঁ স্যার, বলছিলাম যে সিটা প্রাথমিক স্থান আর ডিটা কি বল? যখন বলছি দেখ, যখন সি আর ডি এর মধ্যে, ভাব সি থেকে তোর বাইকটা স্টার্ট করলো বা যাত্রা শুরু করলো সি থেকে, সি আর ডি এর মধ্যে যখন হবে, সিটা হচ্ছে তোর প্রাথমিক স্থান হবে বা ইনিশিয়াল পয়েন্ট হবে, আর ডিটা হবে এন্ড পয়েন্ট তখন। আর যখন বি আর সি এর মধ্যে তো যাত্রা শুরু হবে, তখন বিটা হবে ইনিশিয়াল পয়েন্ট বা প্রাথমিক স্থান, আর সিটা হবে তখন এন্ড পয়েন্ট বা অন্তিম স্থান। আর এ আর বি এর মধ্যে যদি যাত্রা হয়, তখন এটা হবে ইনিশিয়াল পয়েন্ট বা প্রাথমিক স্থান, বিটা হবে তখন অন্তিম স্থান বা এন্ড পয়েন্ট। বুঝতে পেরেছিস? আচ্ছা, কিন্তু হ্যাঁ স্যার। এখানে যদি এ আর ডি এর মধ্যে যদি ধরি, কি এ আর ডি এর মধ্যে, তখন এটাকে বলবো ইনিশিয়াল পয়েন্ট বা প্রাথমিক স্থান, আর ডিটাকে বলবো অন্তিম স্থান, অন্তিম স্থান বা এন্ড পয়েন্ট। এরপরে এখানে যেটা মজার জিনিস, যেটা আমি যাচ্ছি, যেটা মজার জিনিস, দেখ মজার জিনিসটা কি রকম। এ আর বি এর ডিস্টেন্স, এ আর বি এর ডিস্টেন্স আমি ধরছি কত? তো 5 কিলোমিটার ধরছি, ঠিক আছে? বি আর সি এর ডিস্টেন্স 7 কিলোমিটার ধরলাম, ঠিক আছে? সি আর ডি এর ডিস্টেন্স হচ্ছে আমি 9 কিলোমিটার, ঠিক আছে? কেন আমি আলাদা আলাদা ধরতাম? আমি একই ধরতে পারতাম, আমি একই ধরতে পারতাম, একই পরে দিয়ে বুঝাবো। আগে আমি আলাদা ধরলাম কিছু বোঝানোর জন্য, তারপরে আমি একই দিয়ে বুঝাবো, সেটা পরে আসবো, ঠিক আছে? দেখ, প্রথমে আমি তোর আলাদা ডিস্টেন্সে কেন ধরলাম, তোর এ বি মানে 5 কিলোমিটার, বাইকটা সময় লাগছে 2 মিনিট, যেতে সময় লাগছে কত? 2 মিনিট। 2 মিনিট হচ্ছে তো 4 মিনিট। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি না, কি বলছেন? হ্যালো, 7 কিলোমিটার যেতে সময় লাগছে
4 মিনিট। একই রকম, হ্যাঁ। হ্যাঁ একই রকম ভাবে সময় কত লাগছে? 6 মিনিট। হ্যাঁ। তাহলে আমার যে ফার্স্ট এখানে যে সংজ্ঞা ডিসপ্লেসমেন্ট, ফার্স্ট যে ট্রামটা আসছে হুম। বিতে যাচ্ছে আবার বি থেকে তো ডিতে আসছে, মানে কি বাইকটার তো অবস্থার পরিবর্তন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। হুম। এই বায়ু পরিবর্তনের জন্য বাইকটার একটা ডিসপ্লেসমেন্ট আসবে, বাইকটার বা একটা দ্রুতি আসবে, বাংলা যেটা বলা হয় দ্রুতি বা ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা বলি। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি? বাইকটা টোটাল যতটা ডিস্টেন্স কভার করছে, টোটাল ডিস্টেন্স কভার করছে, হ্যালো। যদি বাইকটা, হ্যাঁ হ্যালো, হ্যালো, স্যার বলুন বলুন স্যার বলুন। একবার। হ্যালো, হ্যাঁ স্যার শুরু করুন না, শুনছি আমরা। আচ্ছা দেখ, বাইকটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কি বলছে, বাইকটা যে টোটাল ডিস্টেন্সটা কভার করছে, এখানে তো শুরু করেছিল স্টার্টিং পয়েন্ট কোথায়, এ, হুম। হুম। ডি, টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে? টোটাল টোটাল ডিস্টেন্স স্যার কভার 5 করেছে 7 এখানে 12 21 কিলোমিটার স্যার। আর নয় 21, ডিসপ্লেসমেন্ট 21 কিমি। কি বললাম হ্যাঁ, বুঝে গেল না? টোটাল ডিসপ্লেস মানে বাইকটা ডিসপ্লেস করেছে 21 কিলোমিটার। হ্যাঁ মানে ডিসপ্লেসমেন্ট জিনিসটা আসবে কি, স্টার্টিং পয়েন্ট পুরোটা থেকে ইন পয়েন্ট পর্যন্ত এন্ড যতটা মানে পয়েন্টে টোটাল বাইকটা। কতটা হ্যাঁ। দূরত্ব গেল, কতটা হ্যাঁ। ইনিশিয়াল থেকে হ্যাঁ। গেল, সেটাই হচ্ছে বাইকের কি বললাম বুঝে গেল হ্যাঁ। না? বুঝতে পারিস? হ্যাঁ স্যার। যদি স্যার কার আমার প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কে আমার না আপনার? আমার ও, এখানে থাকলে আমারই হবে, তাহলে এখানে থাকলে আমারই হবে, তোর হবে না। এখানে থাকলে আমারই হবে। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, মানে এরপরে কাটা কাটা যেখানে আসছে আমার কথাগুলো একটু। বাইকটা তোর ডিসপ্লেসমেন্ট, তোর এ থেকে বিতে যাচ্ছে, সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত হবে? শুনতে পাচ্ছি না স্যার, শুনতেই পেলাম না, কি বলবো? বাইকটা এসছে, হ্যাঁ। হ্যাঁ বলুন। ডিসপ্লেসমেন্ট কত? সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত হবে? হ্যালো, স্যার চারটে আপনি। হ্যাঁ স্যার বলুন। বাইকটা তোর হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এ থেকে বিতে যাচ্ছে, সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত হ্যাঁ হবে? 5 কিলোমিটার। যখন বি থেকে সিতে যাবে 7 কিলোমিটার। 7 না স্যার, সি কিলোমিটার। থেকে বি থেকে সি। সি, না স্যার, বি বি থেকে যদি সি তে যায় তাহলে 7 কিলোমিটার। আর হ্যাঁ, আর এ থেকে সিতে গেলে, এ থেকে সি তে গেলে 12 কিলোমিটার। আর সি থেকে ডিতে গেলে 9 কিলোমিটার। ডিসপ্লেসমেন্ট জিনিসটা বোঝা গেছে ওদের? হ্যাঁ, মানে যে বুঝতে পেরেছিস? দূরত্বটা অতিক্রমটা বাইক মানে ইয়া থেকে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত যে দূরত্বটা অতিক্রম করছে বাইকটা যাচ্ছে, সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, এটাই বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। নেক্সট যেটা আসছে ট্রামটা আছে, সেটা হচ্ছে স্পিড। সেই ট্রাম স্পিড। এখানে কি বলছি? হ্যাঁ, হ্যাঁ স্পিড স্যার কোন এখানে বলবো? দিছো না, তোকে বলতে নেই, বুঝা যাচ্ছে। আমি বলছি, তোকে বলতে হবে না।
কি বলছে one place to another place and it's from the starting point to the final position ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মানে তো শর্ট বলতে তো যেখান থেকে তুই যাচ্ছিস আচ্ছা এবার তোর এখানে ডিসপ্লেসমেন্টটা তোরা বুঝতে পেরেছিস তো হ্যাঁ সবাই তাহলে হ্যাঁ স্যার ভাব একটা বস্তু একটা বাইক তোর এইভাবে তো যাত্রা শুরু করলো কিরকম ভাবে এই তো দেখ ছবি রেখেছি দেখ কোথায় এই তো দাঁড়া একটু ওয়েট কর। আচ্ছা স্যার হ্যাঁ এখন এই তো আসলে ছবিটা রেখেছি দেখ কি হয় এই ডিসপ্লেসমেন্টটা কি হবে এঁকেছেন কোনটা স্যার এই দেখ বৃত্তাকার পথ দ্বারা আমি দাঁড়া। দেখ এই যে তোর সার্কুলার পথে তো ঘুরলো স্যার একটা বাইক হ্যাঁ এই সার্কুলার পথে এখানে স্টার্টিং পয়েন্ট একটা যা হলো এন্ড পয়েন্ট তো একই জায়গা হলো সেই ক্ষেত্রে তো ডিসপ্লেসমেন্ট কত হবে স্যার মানে ওইটার দূরত্বটা কত আছে সার্কুলারটার মানে যেখান থেকে স্টার্টিং করেছে ওইখান থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত যা যত কিলোমিটার হবে সেটাই হবে ডিসপ্লেসমেন্ট তাই কি স্যার হ্যাঁ মানে স্যার স্টার্টিং হবে স্টার্টিং স্টার্টিং থেকে বাইকটা মানে এখানে স্টার্টিং পয়েন্টটা এন্ড পয়েন্টও তাই বাইকটা যেটা স্টার্টিং পয়েন্ট সেটাই তো এন্ড পয়েন্ট হচ্ছে তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে স্যার পুরো গোল ভাবে ঘুরছে তো ঘুরে না একটা সার্কুল বাইকটা তো যে জায়গা থেকে তো ঘুরে এলো দেখ ভালো করে ছবিটা বৃত্তাকার হ্যাঁ। পথে যখন তুই লিখছিস ড্রপ একটা বাইককে ঘুরাচ্ছিস বা এভাবে ঘুরাচ্ছিস হুম এভাবে ঘুরছে হুম তো এখানে তো স্টার্ট করলো এখানে যে তো শেষ হুম। করছে এখানে যে শেষ করছে সেই ক্ষেত্রে তোর স্টার্টিং পয়েন্ট কি হবে তো যে জায়গাতে শেষ করছে সেখানে যে পৌঁছাচ্ছে তো হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট তাহলে কি ওইটাই আছে স্টার্টিং পয়েন্ট ওইটাই স্টার্টিং পয়েন্ট ওইটাই এন্ড পয়েন্ট হ্যাঁ তাহলে স্যার কেউ কিছু ডিসপ্লেসমেন্ট বললি জিরো অ্যান্সার হ্যাঁ কে বললি তার আগে জিরোটা কে বললি আমিও বলেছিস না আমিও হ্যাঁ স্যার বলেছি গুড ঠিকই বলেছিস কিন্তু কেন এটা হচ্ছে বলতে পারবি ওইটা স্যার আমিও বলছি কেন হচ্ছে স্যার এটা কেন হচ্ছে বল আন্দাজে তো বললি না ভেবেছিস তো যে যদি আমিও বলিস বল স্যার যেখান থেকে শুরু করছে সেখানে যে যদি পৌঁছাচ্ছে তো কি করে ওখানে দূরত্বটা বোঝা যাবে? তো যে জায়গা থেকে কিন্তু স্যার স্টার্ট করছে হ্যাঁ বল আপনি যেটা বললেন যে জায়গা থেকে স্টার্ট করছে আবার ওইখানে যেয়ে পৌঁছেছে কিন্তু ও বাইকটা আমি তো একটা দৌড় মানে পথ অতিক্রম করছি তো দিয়ে পরে ওই জায়গাটাতে পৌঁছাচ্ছি না আমি স্টার্ট করছি ওইখানে কিন্তু আমি একটা গোল মতন ঘুরছি তারপরে আবার যে ওইখানে পৌঁছাচ্ছি কিন্তু আমাকে একটা পথ তো ঘুরতে হচ্ছে ওইটা তো স্যার এটা আমাকে কিলোমিটার তো আমাকে স্যার অতিক্রম করতে হচ্ছে না কিছু স্যার আমি গোল মতো ভাবে যে ঘুরছি কিছু তো আমার পথ একটা যুক্তিও ঠিক আছে তোর যুক্তিও ঠিক আছে কিন্তু না আপাতত দৃষ্টিতে দেখ তুই দেখিস মনে হচ্ছে যে এখানে একটা দূরত্ব অতিক্রম করেছে আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি যে স্টার্টিং পয়েন্ট থেকে যখন আমরা যাচ্ছি বাইকটা দিয়ে আপনি স্টার্টিং পয়েন্টে মিশছি সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একটা দূরত্ব অতিক্রম করেছি কিন্তু যদি আমরা ম্যাথের লজিক্যালি আসছি কিন্তু সে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট যেহেতু ইকুয়াল হয়ে গেছে যে জায়গা থেকে শুরু করেছি সেই জায়গাতে এসছে সেই কারণে তোর এখানে ডিসপ্লেসমেন্ট জিরো হবে মানে স্যার যেখানে স্টার্টিং পয়েন্ট ওইখান থেকে যেহেতু মানে স্টার্টিং করা হচ্ছে ওখানে এন্ড হ্যাঁ ওই মানে কারণে ওখানে জিরোটা আসছে জিরো হবে নাকি মানে ও কোনো দূরত্বই অতিক্রম করেনি হ্যাঁ যদি তোর হতো এখানে কি বা এখানে বৃত্তটাতে তোর পুরোটা কমপ্লিট করেনি মানে কিরকম বলতো এরকম হয়েছে ওইটা মাঝখানে কিংবা অর্ধ এখানে অর্ধবৃত্তাকার হয়ে কমপ্লিট করে সেই ক্ষেত্রে আমার
ডিসপ্লেসমেন্টটা বাড়তো। মান থাকবে। বুঝা গেছে কি বলছি? হুম। হ্যাঁ, না বুঝতে পারিস? বোঝা গেছে। যদি কি বলছিস, হ্যাঁ স্যার, যদি যেহেতু তোর আগে সন্ধ্যায় স্টার্টিং পয়েন্ট একটু আগে সন্ধ্যায় দিয়েছে, সাড়ে আর সাতটা কেউ এন্ড সন্ধ্যা পয়েন্ট দিবার নাই, দুটো, আমি একটু আগে সন্ধ্যায় দিল। একটু স্টার্টিং আগে পয়েন্ট সন্ধ্যায় আর দিয়েছি এন্ড তো। পয়েন্ট আসছে এটা পুরুষোত্তম। না তো পুরুষোত্তম নাই, আমি একটু আগে সন্ধ্যায় দিয়েছি, ওই জন্য জ্বলছিল একটু। আর তো আমি ওই ঘরটাও আমি জ্বালিয়েছিলাম, বন্ধ করে দিয়েছি ওই ঘরটা। পুরুষোত্তম আসছে। হ্যাঁ তো, হ্যাঁ স্যার ঠিক। আচ্ছা দেখো, যদি স্টার্টিং বৃত্তাকার পথটা যদি কমপ্লিট না হতো, মানে কি স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট যদি এক না হতো, সেক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্টটা পেতাম, সেক্ষেত্রে একটা ডিসপ্লেসমেন্ট পেতাম। যেহেতু তোর স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট যখন এক হয়ে যাবে, সেই ক্ষেত্রে কোনো ডিসপ্লেসমেন্ট পাবো না, সেই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কি আসবে? জিরো আসবে। এটা মাথায় মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে এটা? আচ্ছা, এরপর আসছে তো স্পিড। স্পিডে কি বলছে দেখ, স্পিডটা বুঝে আগে ডিসপ্লেসমেন্টটা বুঝেছিস, আমি আবার ডিসপ্লেসমেন্টটাতে আসছি। তো এ থেকে যদি বি ডিস্টেন্সটা ধরা হয়, সেটা কত? 5 কিলোমিটার। এই 5 কিলোমিটারটা অতিক্রম করতে কত মিনিট সময় লেগেছে? 2 2 মিনিট। মিনিট। 4 মিনিট। 2 মিনিট। 2 মিনিট সময় লেগেছে। হ্যাঁ। তাহলে আমি যদি ঐকিক নিয়ম করি, কি আসবে? 2 মিনিটে যাচ্ছে কতটা? 5 5 কিলোমিটার। কিলোমিটার। 1 মিনিটে যাবে তাহলে 2 এর 5 কিলোমিটার। তাহলে 1 মিনিটে কতটা যাচ্ছে? 5 2 এর 2 কিলোমিটার বাই 5, বাই 2 মিনিট। 2। হ্যাঁ 2 মিনিট, তাই তো? 5 হ্যাঁ। কিমি। 5 কিমি বলতে এখানে কি বোঝাচ্ছে? এ থেকে বি এর ডিস্টেন্স। হ্যাঁ, 5 কিলোমিটার মানে কি? এ থেকে বি এর ডিস্টেন্স। বিয়ের আর 2 মিনিট মানে কি? টোটাল টাইম। 2 মিনিট মানে টোটাল টাইম। টোটাল টাইম। তাহলে স্পিডটা, তাহলে আমার কি, যদি একটা স্পিড বলতে হয়, বাইকের স্পিড বলবো, তাহলে স্পিড বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? ডিস্টেন্স বাই, কিলোমিটার। বাট ডিস্টেন্স Distance by বাই time. টাইম। স্যার ডিসটেন্স বাই টাইম, সরি স্যার, কিলোমিটার। টাইম, এটাই হচ্ছে হ্যাঁ একটা বাইকের কি স্পিড, ডিস্টেন্স বাই, স্পিড, না স্পিড। ডিস্টেন্স বাই টাইম। টাইম। বুঝে গেছে? যখন তোর এ থেকে বি তে যাচ্ছে, যদি বি থেকে সি তে যখন যাবে, তখন কত আসবে? 7/4। হ্যাঁ, যখন সি থেকে তো ডি তে আসবে, তখন কত হবে? 6/9, না 9/6। তখন কত হবে স্পিড? 9/6 হবে। হ্যাঁ, যদি এ থেকে ডি তে যায়, যদি বাইকটা তোর এ পজিশন থেকে ডি পজিশনে এলো, সেই ক্ষেত্রে কত হবে? এ থেকে যখন ডি তে যাচ্ছে, সেই ক্ষেত্রে কত আসবে আমার স্পিডটা বল? স্যার কি, আমি আরেকবার বলুন, শুনতে পাইনি কি? এ এ থেকে এ ডি মানে থেকে কত যখন, কিলোমিটার দেয়া আছে? মানে কত না এ কিলোমিটার আছে থেকে এ ডি থেকে? যখন তখন ডি তে যাবে বাইকটা, এ পজিশন থেকে ডি পজিশনে, সেই ক্ষেত্রে বাইকটার স্পিড কিলোমিটার কত কত আছে এ থেকে ডি পর্যন্ত? 21/10 সেটা দেখ, কত আছে দেখ, কত হবে? 21/10 21 কোথায় বাই দেয়া আছে? 10। 10 কেন হবে? একুশটা ঠিক আছে, 21 যেটা বললি সেটা ঠিক আছে, 21 টোটাল কিলোমিটারটা। টাইমটা কি হবে? 12 4 2 6 12 হচ্ছে। 12 মিনিট। 12 হবে, 12 হবে স্যার। 12 কিলোমিটার, 12 মিনিট স্যার। 12 মিনিট স্যার এখানে আমি বুঝতে পেরেছি। বলছি, হ্যাঁ হুম। আর এ থেকে তা যখন আমি সি এখানে তে একটা যাবে কোশ্চেন তখন ছিল। বল।
কোশ্চেনটা হ্যাঁ স্যার অতিক্রম স্যার যদি মানে সময় স্যার স্পিড ইনটু সময় করা হয় তাহলে তো স্যার মানে তার বার হয়ে যাবে, তো স্পিডটা কত আছে? স্পিড তো ইন্টু ওইটাই সময় তো না, স্পিডটা বেরোচ্ছে। হ্যাঁ ওইভাবেই তো বার করছি আমি, স্পিড বাই সময় করেই তো বার করছি। ওইটাই তো চলছে। স্পিড বাই ওইভাবেই তো বার করা হ্যাঁ হচ্ছে, স্যার ওটাই বলছি। ওইভাবেই তো বার করছি, তুই যেটা বলছিস সেভাবেই তো বার করছি। হ্যাঁ স্যার, স্পিড বাই সময় অতিক্রম দূরত্বটা মানে কত টাইমে অতিক্রম করছে স্যার। হ্যাঁ সেইভাবেই তো বার করছি তোর আমি। তাহলে এরপরে বল, যখন এ থেকে সি তে বাইকটা যাবে সেই ক্ষেত্রে কত স্পিড হবে? এ থেকে বি কত কিলোমিটার আছে? 6 এ কিলোমিটার থেকে সি তে, এ থেকে সি তে না? হ্যাঁ হ্যাঁ, 12/6 কত স্যার, কিলোমিটার আছে? দেখে নে, 12/6 স্যার। বুঝতে পারছি না আমি। 12/6, টোটাল ডিস্টেন্স হচ্ছে 12 এ থেকে সি, আর টোটাল টাইম হচ্ছে আমার 2 + 4 6 মিনিট। হ্যাঁ স্যার হ্যাঁ বুঝে গেছি। বুঝেছিস? এরপরে হ্যাঁ হুম কি হয়েছে বল, হ্যাঁ স্যার। কোথায় পর দেখ তো, একটু একটু তোরা হোল্ড কর, বলছি তুই ওকে বল, বল। দেখ এখানে দেখ, আমি তিনটে ডিস্টেন্সকে আমি তো আলাদা ভাবে দেখি। একটা হচ্ছে এ থেকে বি, একটা বি থেকে সি, একটা সি থেকে D। মানে একটা বাইক প্রথমে এ তে আছে, এ থেকে তো বি তে আসছে, তারপরে বি থেকে সি তে আসছে, সি থেকে ডি তে আসছে। এ থেকে বি এর একটা ডিস্টেন্স আলাদা দেখিয়েছি আমি 5, সেটা কত সময় লাগছে 2। বি থেকে সি থেকে কত আছে ডিস্টেন্স 7, 4 মিনিট সময় লাগে। আমি কেন টাইম গুলো আলাদা ধরেছি সেটা পরে আসি, কেন ডিস্টেন্স আলাদা ধরেছি সেটা আমি পরে বলবো। আবার যখন সি তে সি থেকে ডি তে আসছে তখন কত ডিস্টেন্স? 6 মিনিট। এবারে তোর একটা বাইক যখন ডি তে যাবে, এ থেকে ডি তে আসবে, তখন টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? ডিভাইড বাই টোটাল টাইম। না দেখ, দেখ এখানে তো টোটাল ডিস্টেন্স কত আমার? টোটাল 21, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 21, ঠিক আছে, 21 কিলোমিটার, ঠিক আছে। টোটাল টাইম কত? 2 4 6, যোগ কর কত হচ্ছে? 12। 12 মিনিটে আমার যাচ্ছে কত, যাচ্ছে বাইকটা 21 কিলোমিটার। আমি সবসময় বের করবো স্পিড, বের করছে 1 মিনিটে কত যাচ্ছে দেখি, সবসময় ক্যালকুলেশন করবো 1 মিনিটে কত। 12 মিনিটে যদি 21 কিলোমিটার, 1 মিনিটে কি হবে? 12 দিয়ে ভাগ হয়ে যাবে ওইটি না, তাহলে তো 12 মিনিট 1 মিনিটে যাবে আমার 21/12। ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আলাদা, ক্যালকুলেশনটা আমি কমপ্লিট করলাম না, যেরকম আসবে যেটা আসবে সেটা, ঠিক আছে। কেন মাল্টিপ্লাই, এটাই হচ্ছে স্পিড, এইটাই যেটা আসবে 21/12 করলাম, এই যে মানটা আসবে এটাই হচ্ছে যখন এ থেকে ডি তে আসবে বাইকটা, এটাই হচ্ছে বাইকের স্পিড। কি করে পেলাম স্পিডটা? দেখ উপরে হচ্ছে টোটাল ডিস্টেন্সটা, নিচে হচ্ছে টোটাল টাইমটা। মানে অ্যাকচুয়ালি তাহলে স্পিড পেতে গেলে আমার কি নিয়ম? ডিস্টেন্স বাই টাইম। এই যে মানটা যেটা আসছে তো 1.75, এটাই হচ্ছে তো এ থেকে ডি এর বাইকটার স্পিড। এরপরে তো যখন ভাবতো এ থেকে বি তে যাবে তখন কিভাবে বের করবো? 5/2, এর সেম নিয়ম। আবার যখন এ থেকে সি তে যাবো তখন দুটো ডিস্টেন্স দেখবো কত, 5 আর 7 12, আর টোটাল টাইমটা। আচ্ছা, তোদের সব এত পর্যন্ত বুঝতে পেরেছিস স্পিড পর্যন্ত? হ্যাঁ আচ্ছা, এখানে আমাকে ওই একটা জিনিস বল, এ থেকে যখন ডি তে যাচ্ছি কটা স্পিড পাচ্ছিস আলাদা হবে? 3টা। 3টে স্পিড পাচ্ছি, তাই তো? বাইকের 3টে স্পিড পাচ্ছি এ থেকে যখন ডি তে যাচ্ছি। 3টে স্পিডের মান কি একই আসবে? একই মানে 3টে স্পিডের মান না কি একই? একই নয়, তাই তো? না না। আমি যদি আলাদা ভাবে 3টে স্পিড বের করি
কি বেরোবে হুম। দেখা যাক কি বেরোচ্ছে। এ থেকে বি স্যার কত ডিস্টেন্স আছে? আমি বলছি, 4 চুপ করে আমি কিলোমিটার। বলছি। দেখ, এ থেকে বি তে ধরলে আমার কত বেরোচ্ছে 5/2, আর যখন বি থেকে সি তে আসছে তখন আসছে 7/4, আর এটা যখন আসছে 9/6, তিনটা আলাদা স্পিড আসছে, তাই তো? একটা 5/2, একটা 7/4, আর একটা 9/6, তিনটা আলাদা স্পিড আসছে। হুম। এরপরে তোকে যদি বলে গড় গতিবেগ কত, তখন কি করে বের করবি? গড় গতিবেগ বা এভারেজ তিনটার গড় পেতে কি করে করব? লসাগু করে তিনটে দেবো। যোগ করব, তিনটে যোগ করব, যোগ হ্যাঁ। করে 3 দিয়ে ভাগ, তাই তো? হ্যাঁ। তিনটে স্পিডকে যোগ করব, দিয়ে ভাগ 3 দিয়ে করব, ভাগ। 3 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে এভারেজ স্পিড বা বের করার নিয়ম। মনে থাকবে, যদি আমার প্রত্যেকটা স্থানের স্পিড আলাদা হয়, তবে যদি স্পিড একই হতো, একই মানে কি রকম? এ থেকে বি এর ডিস্টেন্স যা, আর বি থেকে সি এর ডিস্টেন্স যা, আর সি থেকে ডি এর ডিস্টেন্স যা, একই হতে হবে। এবং তোর এ থেকে বি তে যেতে যে টাইম লাগছে, বা বি থেকে সি তে যেতে যে টাইম লাগছে, সি থেকে ডি তে আসতে একই টাইম লাগবে, সেই ক্ষেত্রে তোমার স্পিড গুলো একই হতো, তাই তো? হ্যাঁ। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এভারেজটা পেতাম না। সেই ক্ষেত্রে কি পাবো? সেই ক্ষেত্রে পাবো জাস্ট কি আওয়াজ হচ্ছে রে বাবা? সরকার কি আওয়াজ হচ্ছে? সরকার কি আওয়াজ? আচ্ছা, স্পিডটা কি বললাম, ডেফিনেশনটা সবারই ক্লিয়ার হয়েছে? হ্যালো? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, স্পিড কে তো 4 ধরনের স্পিড হয়, টাইপ অফ স্পিড তো 4 ধরনের হয়। স্পিড কত ধরনের হয়? 4 ধরনের। এবারে বলবি স্যার স্পিডই মনে থাকবে না, আপনি স্যার 4 ধরনের স্পিড বলছেন, এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ। স্যার বলুন না। আচ্ছা, দেখ 4 ধরনের স্পিড কি কি মনে রাখবি বা খাতায় লিখে রাখ, এখানে পিডিএফ এ নেই। ফার্স্ট এটাকে বলছে ইউনিফর্ম স্পিড, খাতাতে লিখে রাখতে পারিস, ইউনিফর্ম স্পিড। কোনটা স্যার এটা? স্পিডটা বুঝতে পেরেছিস? স্পিড কি বললাম জিনিসটা? হ্যাঁ স্যার। এই স্পিড কে তো 4 ধরনের স্পিড ভাগ করা হয়, 4টা স্পিডে ভাগ করা হয়। স্পিডের ভাগ হচ্ছে 4 ধরনের। কি কি স্যার? ফার্স্ট হচ্ছে ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম স্পিড, তারপর নেক্সট হচ্ছে ভেরিয়েবল স্পিড,
ভেরিয়েবল। এভারেজ স্পিডটা তো বললাম, হ্যাঁ এভারেজ স্পিড। আর যেটা লাস্টে স্পিড, এস টি এ এন, 4 নম্বরটা কি? ওই তো স্পেলিংটা বলছিলি, আই এন এস টি এ এন টি এ এন ই ও ইউ এস। শুনতে হ্যাঁ স্যার। হ্যালো, আমি আবার হ্যাঁ স্পেলিংটা স্যার বলছি, পেয়েছি। লিখ আই এন এস হ্যাঁ টি এ এন, আবার লিখ টি এ এন ই ও ইউ এস। স্পেলিংটা আসবে কি, ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ঠিক স্যার আছে, এটা 4 নাম্বারটা। হ্যাঁ 4 নাম্বার। হ্যাঁ আর 3 নাম্বার হচ্ছে, 2 নাম্বার হচ্ছে 1 নাম্বার হচ্ছে ইউনিফর্ম স্পিড, 3 নাম্বারটা স্যার কি ছিল? এভারেজ স্পিড। এভারেজ। এভারেজ। আচ্ছা। এভারেজ স্পিড তো বললাম, বুঝতে পেরেছিস হুম, হ্যাঁ না বুঝতে পারিসনি? পেরেছি বোঝা স্যার। গেছে। হ্যাঁ, তাহলে তো ফার্স্ট, তাহলে বাকি থাকছে আর 3টে, ইউনিফর্ম, ভেরিয়েবল আর ইনস্ট্যান্টেনিয়াস। ঠিক আছে, হুম। বাকি আসছে তো ইউনিফর্ম স্পিড। দেখ এখানে যে 3টে ডিস্টেন্স আমি দেখানো আছে, একটা হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, আর সি থেকে ডি। ইউনিফর্ম মিন্স কথাটার কি অর্থ, কি বলা যায়? ইউনিফর্ম মানে সর্বত্র সমান। হুম, ইউনিফর্ম মানে হচ্ছে সর্বত্র সর্বত্র সমান। সমান। মানে যখন এ থেকে বি তে যাবে বাইকটা, আবার বি থেকে সি তে যাবে, এবং সি থেকে ডি তে আসবে, সেই ক্ষেত্রে তো 3টে জায়গাতে যখন যাচ্ছে, এ থেকে বি, বি থেকে সি আর সি থেকে ডি, বাইকটার স্পিড সমান হবে। হুম, কি বললাম, আবার রিপিট করছি, যখন বাইকটা এ থেকে বি তে যাবে, বি থেকে সি তে যাবে, সি থেকে ডি তে আসবে, যদি সমান হয় তখন সেই ইউনিফর্ম স্পিড। এরপরে তখন তো বাইকের ইউনিফর্ম। স্পিড সমান হতে গেলে বাইকের স্পিডটাকে বলবো ইউনিফর্ম স্পিড। এই 3টে জায়গার স্পিড সমান হতে গেলে কি হতে হবে আমার? দূরত্ব সমান হতে হবে। টাইম সমান হতে হবে, তখন আমার ইউনিফর্মলি আসবে, হ্যাঁ তাহলে আসবে না। হ্যাঁ কি বললাম বুঝতে পেরেছিস? এরপরে হ্যাঁ নেক্সট স্যার। আসছে তো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার বলুন। বলছিলাম যে কি বলছিস? ওটা বলছিলাম ইউনিফর্ম স্পিডটা, যেটাতে মানে স্পিডটা যদি সর্বোচ্চ সমান হয়, সর্বোচ্চ সমান, তাহলে টাইমটাও সমান হতে হবে। হ্যাঁ, টাইম তবে তো হবে, ডিস্টেন্স আলাদা হলে কি হুম, হবে? হুম, নেক্সট তো দেখ ভেরিয়েবল। ভেরিয়েবলে কি বলছে? ভেরিয়েবলে তো হচ্ছে, ভেরিয়েবল স্পিড কি বলছে, এই যে 3টে জায়গার এ থেকে বি, আর একটা হচ্ছে বি, সি থেকে ডি, 3টে জায়গা, 3টে জায়গাতে হ্যাঁ স্পিড যদি আমার ইকুয়াল না হয়, কি বললাম, 3টে সি স্পিড যদি আর ইকুয়াল। সি থেকে ডি হয়, ইকুয়াল না, স্পিড গুলোকে বলবো ভেরিয়েবল স্পিড। কিন্তু আলাদা, প্রত্যেকটা নয়ের ছয়, এখানে দেখ স্পিড গুলো আলাদা আছে, তার মানে এই স্পিড গুলোকে বলবো ভেরিয়েবল স্পিড। না বুঝতে পারছি? বোঝা গেছে।
আচ্ছা, এভারেজ স্পিডটা তো বলেছি আগে আমি, ঠিক আছে। হ্যাঁ এরপরে আসছে তোর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আচ্ছা দেখ, ভেরিয়েবল স্পিডটা যেটা আসছে আমাদের, ভেরিয়েবল স্পিডটা দেখ দুটো কারণে আসতে পারে। কি কি কারণে বলতো, একটু আইডিয়া করে কি ভাব, কি কারণে আসতে পারে ভাব। ভেরিয়েবল যে স্পিডটা আসছে দুটো কারণে আসতে পারে। কি কারণে আসতে পারে? আগে এখানে কি কি আছে ডিসটেন্সটা দেখ, এখানে কি কি ভেরিয়েবল স্পিডটা কিসের জন্য এসছে। হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, এখানে ভেরিয়েবল স্পিডটা কিসের জন্য কিসে এসছে তো সেটা ভাব। দূরত্ব স্যার, হুম, ডিস্টেন্স দূরত্বগুলো স্যার, কি দূরত্বটা আলাদা না একই? আলাদা যদি হয় স্যার। আর কি আলাদা আছে? আর টাইমটা স্যার, টাইমটা যদি আলাদা হয় স্যার। ঠিক আছে, আমার দূরত্ব সবই সমান, তো দূরত্ব প্রত্যেকটা 5 কিলোমিটার, আমার টাইম আলাদা, সেক্ষেত্রে কি ভেরিয়েবল আসবে? না হ্যাঁ, কেননা দূরত্ব 5 কিলোমিটার, টাইম আলাদা। স্পিডটা আলাদা আছে দুটো। স্পিড আলাদা আসবে, ভেরিয়েবল আসবে। হ্যাঁ এরপরে দেখ, ডিস্টেন্স তো আলাদা আছে, টাইমটা হচ্ছে 2 মিনিট, একই ধর টাইমটা একই 2 মিনিট, ডিস্টেন্স আলাদা, সেক্ষেত্রে ভেরিয়েবল আসবে হ্যাঁ না আসবে না? আসবে স্যার, আসবে হুম, আসবে। আসবে স্যার, আসবে স্যার। ইনস্ট্যান্টিনিয়াস এর ক্ষেত্রে বলছে, ইনস্ট্যান্টেনিয়াস যেটা স্পিডটা আছে টাইমটা কনস্ট্যান্ট থাকবে। কি বললাম? টাইমটা কনস্ট্যান্ট টাইমটা থাকবে। কনস্ট্যান্ট, মানে এ থেকে বি তে যেতে যে টাইমটা লাগবে, বি থেকে সি এর যেতে যে টাইম লাগবে, সি থেকে ডি তে যেতে একই টাইম লাগবে, কিন্তু ডিস্টেন্স গুলো তো আলাদা থাকবে। টাইমটা একই থাকবে। হ্যাঁ, টাইম একই থাকবে, কিন্তু ডিস্টেন্সটা ডিস্টেন্স আলাদা। আলাদা হবে। আলাদা। তাহলে আমার ভেরিয়েবল স্পিড হচ্ছে হ্যাঁ ইনস্ট্যান্টেনিয়াস স্পিডে যেটা বলছে ভেরিয়েবল স্পিডে আসবে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিডে ভেরিয়েবল স্পিড আসবে, কিন্তু টাইমটা কনস্ট্যান্ট থাকবে। টাইমটা মানে একই কি থাকবে। বললাম, বোঝা গেছে? হ্যাঁ, টাইমটা হ্যাঁ, স্যার। কনস্ট্যান্ট থাকবে, বোঝা গেছে কি বললাম হ্যাঁ না? বুঝতে পারিস? বোঝা হ্যাঁ গেছে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আরেকটা এখানে জিনিস দেখ, যে এখানে যে স্পিডের মানটা তোর আসছে, স্পিডের মান বলতে কি আসছে, একটা 5-এর 2, 7-এর 6 বা 9-এর 6, জাস্ট একটা মান আসছে, আর কিছু তো আসছে না। হ্যাঁ আর কিছু আর কিছু আসছে না, তার মানে একটা যখন মান আসবে সেই রাশিটাকে কি বলবো, স্কেলার কোয়ান্টিটি। স্যার মান, হ্যাঁ স্কেলার, হ্যাঁ, স্কেলার হ্যাঁ কোয়ান্টিটি স্যার যেটা মান স্কেলার, আসবে। হ্যাঁ হ্যাঁ স্যার। যখন তুই ভেলোসিটি আমরা বের করব, একই রকম ভাবে বের করব, হুম। ভেলোসিটি আমরা একই রকম ভাবে বের করব, শুধু পার্থক্য কি থাকবে ভেলোসিটি বের করার সময়, এ থেকে বি তে কতটা আমার যাচ্ছে, 5-এর 2 হচ্ছে, হয়তো আমি উল্লেখ করে দিলাম যে পূর্ব দিকে মাত্রা, যাচ্ছে, পূর্ব বেগটা দিকে স্যার যাচ্ছে, কিরকম মানে? দিকটা উল্লেখ করে দিলাম। হুম। ভেলোসিটির দিকে, ভেলোসিটির সময় শুধু জাস্ট আমরা দিকটা উল্লেখ করে দেবো, বাকি সব এক। বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্পিড যেভাবে বের করলাম সেরকম একই, সবকিছু একই থাকবে, শুধু ভেলোসিটির সময় একটা জিনিসই আসবে, আমার দিকটা উল্লেখ থাকবে। হ্যাঁ
কি উল্লেখ থাকবে? দিকটা উল্লেখ থাকবে। দিকটা। যেমন তো যদি আমি এ থেকে বি এটা ক্ষেত্রে ধরি, এ থেকে বি, এ থেকে বি তে যখন যাচ্ছে বাইকটা, তখন আমার কত হচ্ছে 5/2। 5/2 পূর্ব দিক উল্লেখ করলাম, বা 5/2 ইস্ট উল্লেখ করলাম। হুম, তার মানে সেই ভেলোসিটির ক্ষেত্রে আমার মানও আসছে, দিকও আসছে, মানে অভিমুখ ম্যাগনিটিউডও আসছে, আসছে, ওই জন্য ডাইরেক্ট স্যার যেটা এটা বলো মানে ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ স্যার এটা ভেক্টর ভেক্টর রাশি, কোয়ান্টিটি। মান অভিমুখ দুটোই আছে, মান অভিমুখ দুটোই আছে বলে স্যার এটার মানে ভেক্টর রাশি বলছে কেন, ও নির্দিষ্ট একটা দিক দিয়ে দিচ্ছে না এই দিকে, তার জন্য স্যার এটা মানে ভেক্টর রাশি হচ্ছে। আর স্পিডে আমরা যেভাবে এভারেজ স্পিড বের করলাম, ইউনিফর্ম স্পিড বের করলাম, আর ভেরিয়েবল স্পিড বের করলাম, এভারেজ ইনস্টানিয়াস স্পিড স্পিডটা বের স্যার একবার করলাম। বলুন, বলেছি স্যার আমি, রিপিট এভারেজ করবো না। স্পিডটা একবার বলুন রেকর্ডিং শুনে নিবি, স্যার। রেকর্ডিং শুনে নিবি, ওটা আগে রিপিট করবো না। আগে রেকর্ডিং শুনে বলেছেন, নিবি, রিপিট করবো। হ্যাঁ রিপিট, হ্যাঁ কবে আগে বলেছেন বলেছি, স্যার? রিপিট আজকে? করবো না। হ্যাঁ, আগে স্যার হ্যাঁ রেকর্ডিং আছে, করা আছে? আজকে রেকর্ডিংটা শুনে নিবি। আরে হচ্ছে আচ্ছা ঠিক তো আছে, রেকর্ডিং। ঠিক আছে স্যার। আচ্ছা, তো যেভাবে তো এবার স্পিডের সব কিছু 4টে পার্ট বের করলাম, একই রকম ভাবে ভেলোসিটির 4টে পার্ট আছে, একই রকম ভাবে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য কি আসবে? ডাইরেকশনটা। ডাইরেকশন চেঞ্জ। বুঝতে পেরেছিস? হ্যাঁ বোঝা গেছে না বুঝতে পারিস? বোঝা গেছে স্যার। আচ্ছা, একটু ওয়েট করে, একটু দাঁড়া। আচ্ছা দেখ, কি ছিল তোর? ইনস্টানিয়াস ভেলোসিটি। ইউনিট তো দেখ, ভেরিয়েবল যে স্পিডটা আসছে এখানে, ভেরিয়েবল স্পিডটা বের করলি তো, ঠিক আছে? এখানে ভেরিয়েবল স্পিডে কি আসছে? ভেরিয়েবল স্পিডটা কিসের জন্য আসছে? আমার চেঞ্জ হচ্ছে, কিসের জন্য চেঞ্জ হচ্ছে? ডিস্টেন্স আর টাইমের জন্য, দুটোর জন্য। এবারে ধর এখানে ডিস্টেন্স কি আছে, 5 কিলোমিটার আছে, 7 কিলোমিটার আছে, 9 কিলোমিটার আছে। টাইমটা যদি ফিক্সড থাকে, ধর 2 মিনিটই আছে প্রত্যেকটা, সেক্ষেত্রে ডিস্টেন্স আলাদা। কেন হবে না? কেন হবে না? 5/2 একটা আসবে, 7/2 একটা আসবে, 9/2 একটা আসবে, তিনটে তো স্পিড আলাদা হবে। আমার টাইম যদি একই থাকে, ডিস্টেন্স যদি আলাদা হয়, তো স্পিডটা ভেরিয়েবল হবে। টাইম আলাদা হোক কি ডিস্টেন্স আলাদা হোক সেটা ম্যাটার করছে কি স্পিডটা মানে চেঞ্জ হবে যে তবে ওটা স্পিড। হ্যাঁ হ্যাঁ, ভেক্টর হতে পারে তো। ইউনিফর্ম হয়ে যাবে। এবার ভেরিয়েবল স্পিডের ক্ষেত্রে তো দুটো জিনিস আসতে পারে, একটা হচ্ছে টাইমটা সেম আসতে পারে, ডিস্টেন্স গুলো তো আলাদা আসতে পারে, সেক্ষেত্রে ভেরিয়েবল আসতে পারে। আবার তো ডিস্টেন্স গুলো একই হতে পারে, টাইম গুলো আলাদা হলে ভেরিয়েবল। ইনস্ট্যান্টানিয়াস স্পিডে কি বলছে? টাইম একই থাকবে, টাইম একই থাকবে, কিন্তু ডিস্টেন্স আলাদা হবে। বুঝতে পেরেছেন? তোর এখানে আলাদা থাকবে, টাইমটা শুধু সেম থাকবে, তবে সেটাকে বলবো টেনিয়াস। এখানে দেখ যেটা বলছি, স্পিডের ক্ষেত্রে কি পাচ্ছি? শুধু 2 পাচ্ছি, বা 7/4 পাচ্ছি, বা 9/6 পাচ্ছি, শুধু একটা মান সংখ্যা পাচ্ছি, বা একটা ম্যাগনিটিউড পাচ্ছি। সেই জন্য স্পিডটাকে বলা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। যে ক্ষেত্রে শুধু যে রাশির ক্ষেত্রে একটা মান, সেটাকে বলা হবে স্কেলার কোয়ান্টিটি। কি বলতো? এখানে কি পাচ্ছি? স্পিড এ থেকে বি তে গেলে স্পিড কত পাবো? 7/2, মানে একটা শুধু মান আসছে, সংখ্যা, সংখ্যা আসছে, সংখ্যা আসছে, নাম্বার আসছে শুধু। এই জন্য স্পিডটাকে বলা হচ্ছে। এরপরে এ থেকে বি তে স্পিড কত হচ্ছে? 5/2। আমি উল্লেখ করলাম থেকে বি তে যাচ্ছে তো ইস্ট।
পূর্ব দিক হয়ে যাচ্ছে বা ইস্ট হয়ে যাচ্ছে, সেটা স্পিড বলবো, সেটাকে বলবো ভেলোসিটি। 5/2 ইস্ট উল্লেখ করলাম, 5/2 লিখলাম, ইস্ট লিখলাম, তখন সেটাকে স্পিড বলবো না, ভেলোসিটি বলবো। ভেলোসিটির ক্ষেত্রে কি থাকছে, মানটাও থাকছে আর ডাইরেকশনটাও থাকছে, সেই জন্য ভেলোসিটিটাকে বলবো ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর রাশি। ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে যার মান এবং ডাইরেকশন দুটোই থাকে। এখানে যে বাইকটা এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, যাওয়ার সময় কি হচ্ছে, মান কত হচ্ছে 5/2, দিক কি থাকছে ইস্ট, এই কারণে ভেলোসিটিকে বলা হবে ভেক্টর কোয়ান্টিটি। বাকি সমস্ত বাই টাইম একই ফর্মুলা। ক্লিয়ার? এভাবে আমরা স্পিডের ক্ষেত্রে বের করলাম, একই রকম ভাবে ভেলোসিটির ক্ষেত্রে এভারেজ ভেলোসিটি, Either velocity difference between ডাইরেকশন, স্পিডের ডাইরেকশন, ঠিক আছে। আর বাকি সমস্ত যেভাবে তো স্পিডে এভারেজ স্পিড বের করলাম, ইউনিফর্ম স্পিড বের করলাম, ইনস্টান্টানিয়াস স্পিড বের করলাম। ক্লিয়ার? কি বুঝতে পেরেছিস তোরা? আর রিপিট করতে হবে? আচ্ছা রিপিট করতে হবে না? না। আচ্ছা, এরপরে যে বাকি দুটো ট্রাম আছে, বাকি দুটো ট্রামে আমি আসি। বাকি দুটো ট্রাম কি বলেছে দেখ, একটা বলেছে এক্সেলেশন আর একটা হচ্ছে রিটার্ডেশন। একটা হচ্ছে এক্সেলেশন আর একটা হচ্ছে রিটার্ডেশন। এক্সেলেশনটা জানলে রিটার্ডেশনটা হয়ে যাবে, ঠিক আছে। এক্সেলেশনটা ভালো করে বুঝ, রিটার্ডেশনটা এমনিতেই হয়ে যাবে। এক্সেলেশনটা কি বলছে, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে গতিবেগের পরিবর্তনকে বলা হচ্ছে এক্সেলেশন, বা অন্যরকম ভাবে বলা যেতে পারে ইট ইজ দ্য চেঞ্জ অফ ভেলোসিটি ইন ইউনিট টাইম। মানে কি, ভালো করে দেখ, আবার ছবিটা ড্র করছি। এটা 7/4 ছিল, এটা 9/6 ছিল। এ থেকে বি এর ভেলোসিটি কত পেয়েছি আমরা, 5/2। বি থেকে সি এর ভেলোসিটি কত পাচ্ছি, 7/4। সি থেকে ডি এর ভেলোসিটি কত পাচ্ছি, 9/6। 9/6। ঠিক আছে। এক্সেলেশন কি বলছে, ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি বাই টাইম, মানে যে ভেলোসিটিটা আমরা পেয়েছি 5/2, সেটা ভাজিত টাইম, সময়। কি বললাম বুঝতে পারলি না তো? এখানে ভেলোসিটি কত হয়েছে, এ থেকে বি এর, এ থেকে বি এর ভেলোসিটি কত পেয়েছি 5/2। বল, 5/2। টাইম কত 5/2 আছে এখানে, 2 এখানে টাইম কত আছে, হ্যাঁ 2 মিনিট। 2 মিনিট। তাহলে এখানে এক্সেলেশন কি রকম ভাবে আসবে দেখ, ভালো করে বুঝেছিস। এখানে এক্সেলেশন যেটা আসবে, ভেলোসিটি আছে আমার 5/2, ভাজিত মানে বড় একটা লাইন টানবো, ডিভাইড বাই টাইম। টাইমের নিচে কি আছে 1, হ্যাঁ তার মানে 1 × 5 হবে, হ্যাঁ তার মানে হচ্ছে 1 × 5, মানে উপরে 5 আসবে, নিচে আসবে 4। 4 হ্যাঁ
এটা হচ্ছে এক্সেলেশন। এরপর এটাকে যদি আমি ভেঙে দেখাই, ভেঙে মানে তো যদি আমি লিখে দেখাই কিভাবে আসবে একটু ভালো করে দেখ, এটা ইম্পর্টেন্ট আছে। ভেলোসিটি মানে কি বল? ডিস্টেন্স ডিস্টেন্স বাই সময়, বাই টাইম, টাইম। তাই তো? ডিভাইড বাই কি হবে এক্সেলেশনের ক্ষেত্রে আমার? টাইম হ্যাঁ, বাই 1, 1 এর সাথে কি গুণ হবে? ডিস্টেন্স। 1 এর সাথে উপরের লব নিচের সরি উপরের লব, হ্যাঁ নিচের হর, আর নিচে উপরের হর নিচের লব, ছিল। তাই তো? এটাই তো নিয়ম, হ্যাঁ এটাই তো নিয়ম। তাহলে এটা তো করলে কি রকম ভাবে লিখবো আমরা? দেখ এইভাবে লিখবো, কিভাবে লিখবো দেখে নে। ডিস্টেন্স উপরে ডিভাইড বাই তাই। টাইম স্কয়ার, তাই তো? হ্যাঁ এরপরে তো যদি ধরি আমরা ডিস্টেন্সটা হচ্ছে তোর কিলোমিটার, টাইমটা হচ্ছে মিনিট স্কয়ার, মিনিট, তাহলে মিনিট স্কয়ার স্যার মিনিট, স্যার মিটার। মিনিট, মিনিট মানে এখানে এম লিখলাম, সরি আমি, এই যে মিনিট, ঠিক আছে, মিনিট স্কয়ার। তাহলে সব সময় এক্সেলেশনে আমার কি আসবে? দুটো সময় উল্লেখ আসছে। কি করে আসছে বুঝতে পেরেছিস? হ্যাঁ স্টোরেজ তার জন্য হ্যাঁ কি বল? টাইম স্কোয়ার আছে তার জন্য দুটো সময় ধরা আছে। কেন তো দুটো সময় এসছে বুঝতে, কি করে দুটো সময় এসছে বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এক্সেলেশন বা ত্বরণে কি করে দুটো সময় এসছে বা কেন তো এখানে মিনিট স্কয়ার লিখছি সেটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার কেন, স্যার কেন কেন? দেখালাম তো কেন। কি করে এলো তোর ডিস্টেন্স বাই টাইম স্কয়ারটা, কেন এলো, কি করে এলো? এখন তো করে দুটো দেখালো টাইম ছিল স্যার, দুটো টাইম এটা তো ছিল। দেখালো হ্যাঁ? তো এখন কি করে এলো সেটা বুঝতে নাই পারলি? আমি তো দেখালাম বুঝতে পারলাম একটু না আগে, বলে দেখে নিস। জিজ্ঞেস আমি করছি, বুঝতে পারলে কি জিজ্ঞেস করতাম তোর আমি এটা আবার তাহলে। এক্সেলেশন মানে কি বললাম? এক্সেলেশনের সংজ্ঞাতে কি বললাম ত্বরণ। একটু আগে? যে ইট ইজ দ্য চেঞ্জ অফ ভেলোসিটি ইন ইউনিট টাইম। চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি? আমার উপরে হচ্ছে ভেলোসিটি থাকবে, নিচে নিচে ভেলোসিটি থাকবে, নিচে থাকবে টাইম। ভেলোসিটি মানে কি? ডিস্টেন্স বাই টাইম ডিস্টেন্স বাই টাইম ডিভাইড বাই টাইম। এবার টাইমের নিচে কিছু নেই মানে কি? 1 আছে। ওয়ান আছে। হ্যাঁ। 1 থাকা মানে তো এটা যদি বজ্রগুণন করি কি আসবে? বজ্রগুণন করলে এভাবে আসবে ডিস্টেন্স টাইম বাই টু টাইম স্কয়ার। টাইম স্কয়ার। না বুঝতে পারিস নি? বোঝা গেছে স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তার মানে তো সবসময় মনে রাখবি ত্বরণে কেন দুটো সময় উল্লেখ হচ্ছে, এইভাবে হচ্ছে, ঠিক আছে? নেক্সট তোর হচ্ছে, দেখ নেক্সট আসছে তোর রিটার্ডেশন। নেক্সট হচ্ছে রিটার্ডেশন। রিটার্ডেশনটা কি বলছে? আগে এক্সেলেশনটা বলি। এক্সেলেশনের মান সব সময় পজিটিভ হয়। এক্সেলেশনের মান যেটা বেরোবে সেটা সবসময় পজিটিভ হবে, আর আর রিটার্ডেশনের মান রিটার্ডেশন হচ্ছে নেগেটিভ। সবসময় নেগেটিভ আসবে। রিটার্ডেশনের মান
সবসময় নেগেটিভ হয়। নেগেটিভ আসবে। এটা হচ্ছে মেন পার্থক্য, ঠিক আছে? হুম এক্সেলেশনের মান সবসময় পজিটিভ হবে, রিটার্ডেশনের মান সবসময় নেগেটিভ হবে, নেগেটিভ কিন্তু নেগেটিভ। দুটোই বের করার নিয়ম কিন্তু যেভাবে দেখালাম এভাবে বের করতে হবে। স্যার রিটার্ডেশন মানে কি মন্দন? হ্যাঁ, এরপরে তো আরেকটা জিনিস এখানে বলে দিই যে নেগেটিভটা স্যার কি করে আসছে একটু বলে দিন, এটা তো আসবে মাথায় কোশ্চেন, স্যার নেগেটিভটা কি করে আসতে পারে, তাই তো? দেখ, হুম আমার দুটো জায়গা এ আর বি, এ আর বি, যখন একটা বস্তু বা একটা বাইক, সময় সাপেক্ষে যদি তার বেগটা কমে যায়, না 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 বলছি দাঁড়া, আগে শোন কি বলছে আগে শোন। একটা এখানে বাইক আছে, বাইকটা তোর এ থেকে স্টার্টিং শুরু করলো, এই ক্ষেত্রে আমার কি হলো, এর যখন স্টার্টিং শুরু করছে মানে কি বেগ কত, 0, 0 হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ এর বেগ 0, এর ডিস্টেন্স কত হচ্ছে 5, টাইম লাগছে তো 2, মানে বি তে যখন যাচ্ছে তখন কি হচ্ছে 5 এর 2, হ্যাঁ হুম বি তে যখন যাচ্ছে 5 এর 2। আচ্ছা এরপরে যখন বি থেকে সি তে আসবে, যদি আমার ডিস্টেন্সটা হয় 3, ডিস্টেন্সটা কত 3, টাইমটা হচ্ছে 2, হুম টাইমটা 2, সেক্ষেত্রে আমার ভেলোসিটি কত আসছে 3 এর 2, তাহলে এখানে বেগ পরিবর্তন কত হয়েছে, বেগ পরিবর্তন কি করে পাবো, প্রথমেরটা হয়েছে 5 এর 2 মাইনাস, না সরি ভুল বললাম, একটু ভুল বললাম, রিপিট করে দাও, এটা হচ্ছে আমার 7 এর 2 হচ্ছে, তাই তো 7 এর 2, হ্যাঁ যখন বি থেকে সি তে যাচ্ছে তখন হচ্ছে আমার কত 7 এর 2, ডিস্টেন্সটা হচ্ছে 7 আর টাইমটা হচ্ছে 3, তাহলে এটা হবে 7 এর 2 ভেলোসিটিটা। তাহলে আমার এখানে বেগ পরিবর্তন কত হচ্ছে 5 এর 2 মাইনাস 7 এর 2, হুম তাহলে তো এটা যদি ক্যালকুলেশন করি আমার কত আসবে, মাইনাস 2/2 আসবে, দেখ মাইনাস এসছে, হতে পারে তো এরকম কোন ক্ষেত্রে বেগ পরিবর্তন মাইনাস আসতে পারে, সেক্ষেত্রে তখন এই যে এর ক্ষেত্রে যখন আমরা এক্সেলেশন বের করব সেটা এক্সেলেশন আসবে না, যেহেতু মাইনাস চলে এসছে বেগ পরিবর্তনটা, তখন সেটা বলবো রিটার্ডেশন। যদি এখানে বেগ পরিবর্তনটা আমার পজিটিভ আসতো তাহলে তখন সেটাকে বলতাম এক্সেলেশন। স্যার বইয়ে স্যার দেওয়া বুঝে আছে, গেছে? মানে স্যার স্যার বইয়ে বল। দেওয়া আছে যদি কোনো বস্তুর বেগ যদি ক্রমশ কমতে থাকে তার সাপেক্ষে, তবে সাপেক্ষে বস্তুটির বেগ পরিবর্তন হারকে মানে বলে স্যার রিটার্ডেশন। বেগ কমতে থাকা মানে কি, বেগ এখানে কমতে থাকা মানে বেগের পরিবর্তন যেটা হচ্ছে, এখানে বেগ পরিবর্তন যেটা হচ্ছে, চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি বেগ পরিবর্তন, মানে তো একটা প্রাথমিক বেগ আর অন্তিম বেগের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে, এখানে বেগ পরিবর্তন, বেগ কমতে থাকা মানে নয়, এখানে হচ্ছে বেগ পরিবর্তনকে বলছে চেঞ্জ ইন ভেলোসিটি বলছি। চেঞ্জ ইন ভেলোসিটি মানে হচ্ছে তোর কোথায় অর্থ হচ্ছে যখন এ থেকে বি তে আমরা যাচ্ছি একটা বাইক, এ স্থানে যা ভেলোসিটি আর বি স্থানে যা ভেলোসিটি, এই দুটোর মধ্যে বিয়োগফলটাকে চেঞ্জ ইন ভেলোসিটি, হুম সেটা কি বলবো হচ্ছে তোর বেগ পরিবর্তন, ক্রমশ হ্রাস পাওয়াটা নয়, বেগ পরিবর্তনটা তো বইয়ে স্যার ক্রমশ ওটাই লেখা পজিটিভ আছে আসতে স্যার। পারে, লিখা থাক না, ওইটা মাথায় রাখার দরকার নেই। চেঞ্জ ইন ভেলোসিটিটা
চেঞ্জ ইন ভেলোসিটি মনে রাখবি, দুটো জায়গার মধ্যে ভেলোসিটির পার্থক্য যদি আমার পজিটিভ আসে তাহলে তখন হবে এক্সেলেশন, আর যদি চেঞ্জ অফ ভেলোসিটি যদি নেগেটিভ আসে তখন আসবে রিটার্ডেশন। কি বললাম বুঝতে পেরেছিস? এ স্থান এবং বি স্থানের যে ভেলোসিটি, এই দুটোর মধ্যে যে ভেলোসিটি পার্থক্য, এটা যদি পজিটিভ আসে তাহলে তখন আসবে এক্সেলেশন, মানে তোর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ভেলোসিটিটা। আর যদি তোর এই ভেলোসিটির মধ্যে যদি মাইনাস চলে আসে পার্থক্যটা, তার মানে ভেলোসিটি ক্রমশ হ্রাস পাচ্ছে। হলো তোর বাংলা বইয়ে যেটা লেখা আছে বইয়ের সাথে মেলাতে পারলাম? কি বললাম, মিলাতে পারলাম না পারলাম না? আচ্ছা যখন এ থেকে বি তে ভেলোসিটির পার্থক্য পজিটিভ হচ্ছে মানে কি, এতে এর যা ভেলোসিটি বাড়ছে। বি এর ভেলোসিটি থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে, পজিটিভ আসে মানে কি বাড়ছে, আর চেঞ্জিং ভেলোসিটি যদি মাইনাস আসছে তার মানে কি ক্রমশ কমছে তো। হুম সেটাই তোর জন্য আমি তো অত ক্রমশ কমছে ওটা মনে রাখতে পারবি না, বা ক্রমশ বাড়ছে ওটা মনে রাখতে পারবি না। মনে রাখবি যদি চেঞ্জিং ভেলোসিটি দুটো জায়গার মধ্যে পজিটিভ আসে তাহলে সে তখন আসবে এক্সেলেশন, আর যদি চেঞ্জিং ভেলোসিটির মধ্যে নেগেটিভ আসে তখন আসবে রিটার্ডেশন। কিন্তু এ থেকে স্যার বি ঠিক যে আছে? যাচ্ছে, এ থেকে বি যাচ্ছে 5-2 মিনিট লাগছে যেতে হুম এক্সেলেশনে। আবার স্যার বি থেকে সি যে যাচ্ছে তখন যদি কমে যায় তাহলে সেটা হয়ে যাবে রিটার্ডেশন। তো হ্যাঁ তো ওটাই হ্যাঁ তো হলো। তখন এটা এখানে তো কম হবে, এটা কম হবে, সরি হ্যাঁ এটা 3 হবে, এটা 3 ধরতে হবে। তার মানে তোর এটা যদি 3 ধরি শীতে দ্বারা, একটু রিপিট করে দাও এটা, এ থেকে বি এটা হচ্ছে 5-2 আসছে, আর বি থেকে সি তে যখন যাচ্ছে তখন হচ্ছে আমার 3-2, তখন তাহলে চেঞ্জিং ভেলোসিটি কত আসবে, অন্তিম ভেলোসিটি মাইনাস প্রাথমিক ভেলোসিটি। চেঞ্জিং ভেলোসিটি বের করার নিয়ম হচ্ছে অন্তিম ভেলোসিটি মাইনাস প্রাথমিক ভেলোসিটি। চেঞ্জিং ভেলোসিটি মানে বের করার নিয়ম, হ্যাঁ এটা নিয়ম হচ্ছে অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক বেগ। মাইনাস আসছে দেখ, 2/2 হ্যাঁ -2/2। এরপর দেখ শুধু যদি আমরা এ থেকে বি ধরতাম, শুধু যদি এ থেকে বি ধরতাম, এখানে অন্তিম গতিবেগ কত, 5/2, 5/2। প্রাথমিক গতিবেগ কত 0, সেক্ষেত্রে কিন্তু দেখ পজিটিভ আসছে, হ্যাঁ সেক্ষেত্রে পজিটিভ পজিটিভ আসবে আসছে। হ্যাঁ কিন্তু যদি এখানে বি থেকে সি তে যদি আমরা কত নিতাম, ভেলোসিটি 3/2 হতো, সেক্ষেত্রে দেখো অন্তিম গতিবেগ কত 3/2 মাইনাস হচ্ছে প্রাথমিক গতিবেগ, আপনি দেন যেটা মাইনাস আগেরটা আসছে। করেছিলেন সাতের, হ্যাঁ এটা ঠিক আছে, রিপিট করে দিলাম তো। 7/2 যেটা ছিল, হ্যাঁ ওটা কিন্তু এক্সেলেশনেই হতো স্যার, ওটা তো বেড়ে যাচ্ছে না, ওটা রিটার্ডেশন হতো না। ওটা এক্সেলেশন হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো এটা এটা এইভাবে হবে এটা। এরপরে তোর কিছু ইকুয়েশন আছে, 4টা ইকুয়েশন আছে, ইকুয়েশন গুলো তো পরের দিন পড়াবো, আজকে পড়াবো। ঠিক আছে স্যার। ইকুয়েশন গুলো ঠিক আছে কিভাবে স্যার। আসছে পরের দিন দেখিয়ে দেবো, ঠিক আছে? এই যে ঠিক আছে ইকুয়েশন, আমি স্যার 4টা একটু নাম, ইকুয়েশন আছে দেখ, হ্যাঁ একটা, স্যার, দুটো, 3টে, 4টে ইকুয়েশন কিভাবে আসছে নেক্সট দিন দেখিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। চল। স্যার আমি একটু না বুঝলে স্যার আপনি আপনাকে চিল্লা করায়, বুঝতে পারলেন? মানে যতক্ষণ না আমি বুঝছি ততক্ষণ না স্যার মানে আমার শান্তি হয় না স্যার। ঠিক আছে চল, এক্সিট করলাম। ঠিক আছে ঠিক আছে স্যার। কালকে হবে না পরশু? ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার পরশু। ঠিক আছে। ঠিক আছে একদিন ছাড়া ছাড়া। ঠিক আছে।